আচ্ছা, মোশন ইন প্লেনের মধ্যে আজকে আমরা যে পোর্শনটা স্টার্ট করছি সেটা হচ্ছে ট্যানজেনশিয়াল এবং নর্মাল। ঠিক আছে, মোশন ইন প্লেন পোর্শনটা আমরা তিনটে পোর্শনে ভাগ করা রয়েছে। একটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের আন্ডারে, একটা হচ্ছে ট্যানজেনশিয়াল এবং নর্মাল, এবং আরেকটা হচ্ছে আমাদের পোলার কোঅর্ডিনেট সিস্টেম বা নর্মাল পোলার। তো ট্যানজেনশিয়াল নর্মালের মধ্যে প্রথম যে থিওরিটা রয়েছে, আমাদের একটা খুব ইম্পর্টেন্ট থিওরি এখানে রয়েছে, সেটা হচ্ছে ট্যানজেনশিয়াল অ্যান্ড নর্মাল কম্পোনেন্টস অফ ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন। এই ট্যানজেনশিয়াল নরমালের মধ্যে এই থিওরিটা রয়েছে, এবং পোলার কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে মোশন ইন প্লেনের ক্ষেত্রে আমাদের রয়েছে হচ্ছে রেডিয়াল এবং ক্রস রেডিয়াল ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন। তো একটা হচ্ছে ট্যানজেনশিয়াল নর্মাল ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন ফ্রম ট্যানজেনশিয়াল অ্যান্ড নর্মাল, অ্যান্ড রেডিয়াল ক্রস রেডিয়াল ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন ফ্রম পোলার কোঅর্ডিনেট সিস্টেম। এই দুটো থিওরির মধ্যে যে কোনো একটা থিওরি প্রত্যেকবারই পরীক্ষাতে আসে, যেটা একবার আসে তো পরের বার অন্যটা আসে। ঠিক আছে, তার মানে দুটোই থিওরি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো প্রথমে আমি দুটোই করাবো, তারপর আমি অবশ্যই বলে দেবো যে আগের বারের কোয়েশ্চেন দেখে যে কোনটা তোদের বেশি ইম্পর্টেন্ট আর কোনটা বেশি দরকার। ঠিক আছে, কিন্তু আমাদের বুঝতে সমস্তটাই হবে। তো প্রথম যে থিওরিটা আমরা করছি সেটা হচ্ছে ট্যানজেনশিয়াল এবং নর্মাল কম্পোনেন্টস অফ ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন অফ এ পার্টিকেল। তো কথাটা থেকেই বুঝতে পারছিস ট্যানজেনশিয়াল এবং নর্মাল বলছি মানে ট্যানজেন্ট এবং নর্মালের কিছু একটা কনসেপ্ট এখানে তো আছেই। ঠিক আছে, অর্থাৎ আমরা ভেলোসিটি এবং অ্যাক্সেলারেশন, যেহেতু এগুলো ভেক্টর কোয়ান্টিটি, তাদের ডাইরেকশন রয়েছে ম্যাগনিটিউডের সাথে। তো সেই ডাইরেকশন গুলোকেই যদি আমরা ট্যানজেন্ট এবং নর্মালের বরাবর নিই কোনো একটা পয়েন্টে, বা সেই কম্পোনেন্ট গুলো আমরা বিচার করি, তখন আমরা এই থিওরিটা পাবো। ঠিক আছে, এখানে ট্যানজেন্ট এবং নর্মাল বরাবর একটা পার্টিকেলের মোশনকে আমরা ডিসক্রাইব করব। ঠিক আছে, তো যেহেতু মোশন ইন এ প্লেন, সেটা কোনো একটা স্ট্রেট লাইন বরাবর যাবে এমন কোনো কথা নেই, সে কিন্তু একটা কার্ভ বরাবর মুভ করতে পারে। ঠিক আছে, তো আমরা ছবিটা প্রথমে আঁকি, তারপর আমি ইয়েতে আসছি। তো প্রথমে এক্স কোঅর্ডিনেট এবং ওয়াই কোঅর্ডিনেট সিস্টেমটা এঁকে নিই। এদিকে হচ্ছে এক্স ডাইরেকশন, এদিকে হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, এবার আমরা সেখানে একটা প্লেন কার্ভ নিয়ে নিচ্ছি, যেটা কিনা যে কার্ভ বরাবর পার্টিকেলটা মুভ করছে। যে কার্ভ বরাবর পার্টিকেলটা মুভ করছে এরকম টাইপের একটা প্লেন কার্ভ আমি নিয়ে নিচ্ছি। ধরলাম এই কার্ভটা হচ্ছে এরকম, কার্ভটা ধরলাম এরকম টাইপের একটা কার্ভ বরাবর পার্টিকেলটা মুভ করছে। ঠিক আছে, তো সেই কার্ভেরই উপর কোন একটা পয়েন্টে আমি একটা ট্যানজেন্ট ড্র করছি, এবং অ্যাজ ওয়েল অ্যাজ একটা নর্মালও ড্র করছি। ঠিক আছে, সেই কার্ভের উপরই কোন একটা পয়েন্টে আমি ট্যানজেন্ট এবং নর্মাল দুটোই ড্র করছি। ধর আমি এরকম কোন একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করলাম একটা, এবং সেই সাথে একটা নর্মালও আমি ড্র করছি। নর্মাল মানে ট্যানজেন্টের সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে কি কি করলাম আগে নামগুলো একটু দিয়ে নিই, তাহলে বলতে সুবিধা হবে আমাদের। একটু বড় করেই রাখবি, কারণ অনেক কিছু করবো ছবিটার মধ্যে। তো এদিকে হচ্ছে আমাদের কাছে এক্স অ্যাক্সিস, এখানে রয়েছে অরিজিন, এদিকে এক্স ড্যাশ, উপরে ওয়াই, নিচে ওয়াই ড্যাশ। ঠিক আছে, এখানে অরিজিন 0 0টা রয়েছে। এবার এখানে কোনো একটা অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম টি পার্টিকেলটা ধরলাম এরকম পি পজিশনে রয়েছে, একটা পি পজিশনে রয়েছে যার কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই, এবং পার্টিকেলটা একটা প্লেন কার্ভ বরাবর মুভ করছে। পার্টিকেলটা ধরলাম একটা প্লেন কার্ভ বরাবর, এই কার্ভটা বরাবর সে মুভ করছে। ঠিক আছে, কার্ভের ইকুয়েশন ধর এফ এক্স ওয়াই ইকুয়ালস টু 0। যদিও আমরা এখানে ইন্ট্রিনসিক ইকুয়েশন নিয়ে কাজ করব। ইন্ট্রিনসিক ইকুয়েশন মানে যেখানে সাই এবং আমাদের কাছে এস দিয়ে ইকুয়েশন গুলো হবে, এস এবং সাই দিয়ে ইকুয়েশন গুলো হবে। ঠিক আছে, তো সেটা এস এবং সাই জিনিসটা কি সেটা আমি ছবির মধ্যে ডিসক্রাইব করছি। এখানে কোন একটা ফিক্সড পয়েন্ট ধর রয়েছে তোর কাছে, এই একটা ফিক্সড পয়েন্ট ধর, এই পয়েন্টটা রয়েছে, যে পয়েন্টের রেসপেক্টে আমরা সমস্ত আর্ক লেন্থ গুলো বা বৃত্তচাপ গুলো বা নর্মাল যে আর্কের যে লেন্থ গুলো, ঠিক আছে, সেগুলো মেজার করছি। ধরলাম এ থেকে পি পজিশনের যে আর্ক লেন্থ সেটা হচ্ছে এস, এ থেকে পি পজিশনের যে আর্ক লেন্থ সেটা হলো এস। ঠিক আছে,
এবার কি করলাম, পি পয়েন্টে কার্ভটার উপর একটা ট্যানজেন্ট ড্র করলাম। পি পয়েন্টে কার্ভটার উপর একটা ট্যানজেন্ট ড্র করলাম, যেই ট্যানজেন্টটা আমি ধরলাম যে পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিসের সঙ্গে, অর্থাৎ এক্স অক্ষের পজিটিভ দিকের সঙ্গে সাই অ্যাঙ্গেল করেছে। এক্স অক্ষের পজিটিভ দিকের সঙ্গে সামথিং সাই অ্যাঙ্গেলটা করেছে, এবং সেই ট্যানজেন্টের সঙ্গে যেটা পারপেন্ডিকুলার সেটাই হচ্ছে নর্মাল, সেটাই হচ্ছে নর্মাল। ঠিক আছে, তো এটা হচ্ছে ট্যানজেন্ট এবং এটা হচ্ছে পি পয়েন্টে নর্মাল। ঠিক আছে, তো এবার আমরা কিছু ইউনিট ভেক্টর এখানে কনসিডার করছি। ইউনিট ভেক্টর গুলো কি কি কনসিডার করা যেতে পারে, ইউনিট ভেক্টর গুলো কি কি এখানে নেওয়া যেতে পারে? এক হচ্ছে এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর, আমরা সবাই জানি যে সেটা হচ্ছে আই ক্যাপ, এবং ওয়াই অক্ষ বরাবর যে ইউনিট ভেক্টর সেটা হচ্ছে জে ক্যাপ। এটা নতুন কিছু নয়, কিন্তু এবার আমরা নতুন একদম কমপ্লিটলি, যেটা আমরা এর আগে পড়িনি, এরকম টাইপের দুটো ইউনিট ইউনিট ভেক্টরকে আমরা এখানে ইন্ট্রোডিউস করব, যেটার একটা হবে ট্যানজেন্ট বরাবর এবং আরেকটা হবে নর্মাল দিকে। সেই ট্যানজেন্টের সঙ্গে ওই পয়েন্টে নর্মাল বরাবর একটা ইউনিট ভেক্টর আমরা নেব। আমরা ধরছি ট্যানজেন্ট বরাবর যে ইউনিট ভেক্টর, এই ট্যানজেন্ট বরাবর যে ইউনিট ভেক্টর সেটা হচ্ছে টি ক্যাপ, টি ফর ট্যানজেন্ট। এবং এই পি পয়েন্টে নর্মাল বরাবর যে ইউনিট ভেক্টর সেটা হলো এন ক্যাপ, এন ফর নর্মাল। ঠিক আছে, তাহলে ট্যানজেন্ট বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে টি ক্যাপ এবং নর্মাল বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে এন ক্যাপ। ঠিক আছে, আর এই যে পয়েন্টটা সেটা কিন্তু পি এক্স ওয়াই পয়েন্টটা, অর্থাৎ এই যে পয়েন্টটা। ঠিক আছে, একটু নিচে লিখি কারণ ওখানে আমার একটু কাজ রয়েছে। এইবার দেখ, এইবার খুব ভালো করে একটা বুঝবি, সেটা হচ্ছে তোরা ক্লাস ইলেভেনে ভেক্টর পোর্শনে, ভেক্টর বলতে ম্যাথমেটিক্স এর ভেক্টর নয়, ফিজিক্সের যে ভেক্টর পড়েছিলি সেই ভেক্টরে একটা কনসেপ্ট পড়েছিলি, সেটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিভিশন অফ ফোর্স। ঠিক আছে, সেখানে কি ছিল কনসেপ্টটা, কনসেপ্টটা একটু মনে কর, কনসেপ্টটা একটু মনে করার চেষ্টা করতে হবে এখানে আমাদের। ফিজিক্সটাকে ভুলে গিয়ে কিন্তু ডিনামিক্স পড়া যাবে না একদমই, কারণ ফিজিক্সের কনসেপ্ট এখানে ওতপ্রোতভাবে জড়িত। ফলে ফিজিক্স সম্পূর্ণ ভুলে গিয়ে ম্যাথমেটিক্সের মাধ্যমে পুরো জিনিসটাকে এক্সপ্রেস করা সম্ভব হবে না। ফিজিক্সটা আমাদের অবশ্যই মাথায় রেখে কাজ করতে হবে, নাহলে আমরা জিনিসগুলো মুখস্থ করার মতো হয়ে যাবে, ভুলে মানে যে এটা হয় বলে ধরে নিতে হবে, কিন্তু কেন হয় তার লজিক কিন্তু ফিজিক্সে রয়েছে। আমাদের যেহেতু ম্যাথমেটিক্স এর মধ্যে দিয়েছে এই চ্যাপ্টার বা এই পুরো পেপারটা, বা এরকম টাইপের আরো কিছু পেপার রয়েছে, ইনফ্যাক্ট অ্যাডভান্স মেকানিক্স পেপারটাও আগে ছিল, সেটা এখন বাদ দেওয়া হয়েছে তোদের, সিবিসিএস এ ছিল। আমরা যে সমস্ত মেকানিক্স পড়ি সেটা হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স পড়ছি এগুলো, কিন্তু আরেকটা মেকানিক্স হয় সেটা হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান এবং হ্যামিল্টনিয়ান মেকানিক্স, যেটা কিনা অ্যাডভান্স মেকানিক্স এর আন্ডারে রয়েছে, সেটা কিন্তু আমাদের ছিল পিএসসি তেই ইনক্লুড করা হয়েছিল, সেটা হচ্ছে অ্যাজ এ স্পেশাল পেপার, এবং সেটাকে আবার বাদ দিয়ে দেওয়া হয়েছে, জানি না কেন, কিন্তু তোর সেই অ্যাডভান্স পেপারটা এমএসসি তে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এর মধ্যে রয়েছে। অ্যাডভান্স মেকানিক্স বা অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স, যেখানে ল্যাগ্রাঞ্জিয়ান এবং হ্যামিল্টনিয়ান কনসেপ্ট অনুযায়ী মেকানিক্সকে পড়তে হয়। তো যাই হোক, এখানে আমাদের ধর একটা ফোর্স রয়েছে এরকম ভাবে, একটা ফোর্স তোর কাছে রয়েছে সামথিং এরকম। সেই ফোর্সটার আমি ধরলাম ভেক্টরটা হচ্ছে এফ ভেক্টর। ঠিক আছে, ফোর্সটা হচ্ছে এফ ভেক্টর, এবং এদিকে ধর এক্স অ্যাক্সিস রয়েছে, এদিকে ওয়াই অ্যাক্সিস রয়েছে, এখানে ধর অরিজিন রয়েছে। তো এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর আমরা জানি আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর আমরা জানি জে ক্যাপ। তাহলে এক্স অক্ষ বরাবর এফ এর কম্পোনেন্ট কি হবে, এক্স অক্ষ বরাবর এফ ভেক্টরের কম্পোনেন্ট কি হবে, সেটা হবে হচ্ছে এফ ভেক্টরের মডিউলাস মড অফ এফ ভেক্টর। আর এই যে অ্যাঙ্গেলটা, যে অ্যাঙ্গেলটা করে রয়েছে সেটা 45 ডিগ্রি হবে এমন কোনো কথা নেই, মাঝখান দিয়ে এঁকেছি ঠিকই। অ্যাঙ্গেলটা ধর থিটা, আরবিটারি একটা অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে এটা হবে হচ্ছে মড এফ কস থিটা আই ক্যাপ, এবং মড এফ কস থিটা কম্পোনেন্টটা, আর এদিক বরাবর কম্পোনেন্টটা হবে মড এফ সাইন থিটা। কেন সাইন থিটা হয়, কারণ সেটা অ্যাকচুয়ালি কস দিয়েই হয়, কিন্তু যেহেতু এটা থিটা হলে ওটা 90 - থিটা, এটা থিটা হলে এটা যেহেতু π/2 - থিটা, টোটালটা যেহেতু 90 ডিগ্রি, তাই সেই কারণে এটা cos π/2 - থিটা হয়, সাইন থিটা হয়।
আগে আমরা বলতাম যে না এটা একটা কজ হলে ওয়াই এর দিকে সাইন থিটা হয়, কিন্তু কেন সাইন থিটা হয় আলটিমেটলি কিন্তু সেটা কজ দিয়েই জিনিসটাকে এক্সপ্রেস করা হয়। এবার অ্যাঙ্গেলটাই যেহেতু π/2 - থিটা আর π/2 - কজ থিটা যদি হয় এখন, তো সেটা তো সাইন থিটাকেই ইন্ডিকেট করবে। ঠিক আছে, এটা হচ্ছে পারপেন্ডিকুলার কম্পোনেন্টস অফ এ ভেক্টর বা ফোর্স। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই ভেক্টরটাকে আমরা এট এ টাইম কি লিখতে পারি, এটাকেই আমরা যদি নোটেশন করি যে এফ এক্স, মানে এক্স অক্ষ বরাবর এফ এর কম্পোনেন্ট, আর এটাকে আমরা বলতে পারি এফ ওয়াই, ওয়াই অক্ষ বরাবর এফ এর কম্পোনেন্ট। তাহলে এফ ভেক্টরটাকে এট এ টাইম আমরা লিখতে পারি এফ এক্স আই ক্যাপ প্লাস এফ ওয়াই জে ক্যাপ। তাহলে গিয়ে কিন্তু আমাদের এই পয়েন্টটা এরকম ভাবে, মানে এই ভেক্টরটাকে এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট ডিভিশন করে তাদের ভেক্টর ফর্মে লেখা গেল। তো এফ এক্সটা আবার কত, এখানে এফ এক্সটা হচ্ছে মডিউলাস অফ এফ কস থিটা আই ক্যাপ প্লাস এফ ওয়াইটা কত, মডিউলাস অফ এফ সাইন থিটা জে ক্যাপ। মডিউলাস অফ এফ কস থিটা আই ক্যাপ প্লাস মডিউলাস অফ এফ সাইন থিটা জে ক্যাপ। বোঝা গেল? তো এই কনসেপ্টটা কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে এই থিওরিটা করতে গেলে। ঠিক আছে, এই থিওরিটার জন্য কিন্তু এই কনসেপ্টটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। নাহলে কিন্তু ওই বলছি, কনসেপ্ট মনে না রাখতে পারলে এগুলো আমাদের কিন্তু মুখস্থের মতো হয়ে যাবে তখন। এবং অনেকে এই সমস্ত জিনিস মুখস্থ করেই চালায়, এই যে ভিতরের যে ব্যাপারগুলো, যে কেন এগুলো হয়, কেন তাদের রীতিমতো মুখস্থ করতে চায় না, এটাই হবে এটাই ধরে নিতে হয়। কিন্তু ধরে নেওয়ার কোনো জায়গা নেই, কোনো ধরে নেওয়ার এখানে ব্যাপার নেই। এখানে আমরা অবশ্যই সেটাকে ফর্মুলাটাকে বার করতে পারি যে কি হয়, এফ এর প্যাটার্নটা কি হবে। ঠিক আছে, কারণ এই পুরো থিওরিটা কিন্তু আমরা ভেক্টর ফর্মে করব। পুরো থিওরিটা কিন্তু আমরা করবো হচ্ছে ভেক্টর ফর্মে। ঠিক আছে, এটা এদিকে থাকুক আপাতত। তো যেটা বলছিলাম, সেই ডিভিশনটা আমি এখানে করতে চাইছি এবার, সেই ডিভিশনটাই আমি এখানে আলটিমেটলি করতে চাইছি। তো সেই ডিভিশনটা যদি করা হয়, একটা এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষের সঙ্গে প্যারালাল একটা লাইন টান, আর একটা হচ্ছে ওয়াই অক্ষের সঙ্গে, একটা এক্স এর সাথে একটা ওয়াই এর সাথে। তাহলে এইবার ভাব, এবার জাস্ট জিনিসটাকে ইমাজিন কর এখানে, যে এই যে জায়গাটা, এটা যদি সাই অ্যাঙ্গেল হয় তাহলে এটা অবভিয়াসলি সাই অ্যাঙ্গেলই হবে, এটা নিশ্চয়ই অন্য কিছু হবে না। এবং এটা যদি এক্স অক্ষের সমান্তরাল, তার মানে এটা যদি এক্স অক্ষ বরাবর যেহেতু, তার মানে এটাও এক্স অক্ষ বরাবর কম্পোনেন্টই হবে। এবং এটা হচ্ছে কোন ভেক্টরটা, কত ভেক্টরটা হচ্ছে টি ক্যাপ, ভেক্টরটা হচ্ছে টি ক্যাপ। তাহলে টি ক্যাপের কম্পোনেন্ট এক্স অক্ষ বরাবর আলটিমেটলি কি হবে, টি ক্যাপের কম্পোনেন্ট এক্স অক্ষ বরাবর কি হবে, ওখানে কি হয়েছিল এফ ভেক্টরের জন্য মডিউলাস অফ এফ কস থিটা। তাহলে এখানে কত হবে, মডিউলাস অফ টি কস সাই। তার মানে আলটিমেটলি কস সাই। কারণটা কি, মডিউলাস অফ টিটা তো ওয়ান, মডিউলাস অফ টি সেটা তো ওয়ান, কারণ টিটা তো ইউনিট ভেক্টর। আর এদিক বরাবর কি হচ্ছে তাহলে, তাহলে এটা কত হবে, এটা হয়ে যাবে মডিউলাস অফ টি সাইন সাই, দ্যাট ইজ অনলি সাইন সাই, শুধুই সাইন সাই দেবে ওটা, কারণ ওখানে মডিউলাস অফ টি ওয়ান। তাহলে এইভাবে আমরা ডিভাইড করতে পারি পুরো ট্যানজেনশিয়াল কম্পোনেন্টটাকে এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর। ঠিক আছে, তাহলে শুরু করা যাক কাজটা এবার। তাহলে এখানে লিখি, লেট ও এক্স অ্যান্ড ও ওয়াই, ও এক্স অ্যান্ড ও ওয়াই be the fixed set of rectangular with the fixed set of rectangular axes
ঠিক আছে? ইন দি প্লেন অফ মোশন, ইন দি প্লেন অফ মোশন, and let capital P, এটা তার কোঅর্ডিনেট বলতে পারিস x, y, with the position of the particle at any instant at any instant of time t, ঠিক আছে, মুভিং along the plane curve, moving along the plane curve, ঠিক আছে, and A be a fixed point on the curve, A be a fixed point on the curve, ঠিক আছে, যেখান থেকে সমস্ত আর্ক লেন্থ গুলো মেজার করা হচ্ছে, ঠিক আছে, যেখান থেকে আমরা কার্ভের উপর সমস্ত আর্ক লেন্থ গুলোকে মেজার করছি। লেট এপি যে আর্ক লেন্থটা সেটা হচ্ছে এস, এপি আর্ক লেন্থ, এর আর্ক লেন্থের সাইন এপি আর্ক লেন্থ ইকুয়ালস টু এস, ঠিক আছে। এবার আমরা কি করব, একটা ট্যানজেন্ট ড্র করব। কোথায় ট্যানজেন্ট ড্র করব? কার্ভটার উপর করব। কোন পয়েন্টে করব? পি পয়েন্টে করব। সেই ট্যানজেন্টটা কি হবে না, এক্স অক্ষের পজিটিভ দিকের সঙ্গে সাই অ্যাঙ্গেল করবে। তাহলে সেই লেখাগুলো লিখতে হবে। লেট লেট দি ট্যানজেন্ট টু দি কার্ভ at P makes an angle psi with the positive direction of x axis, ঠিক আছে। দেন এখানে এবার আমরা দুটো রিলেশন আমাদের অবশ্যই মনে রাখতেই হবে, এই দুটো রিলেশন। এই যে সাই অ্যাঙ্গেলটা তৈরি হলো, সেই সাই অ্যাঙ্গেলের সঙ্গে কস সাই এবং সাইন সাই এর সঙ্গে এই এস এবং এক্স এর কিছু সম্পর্ক রয়েছে, ঠিক আছে, এক্স ওয়াই এর কিছু সম্পর্ক রয়েছে, সেটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। মেক্স অ্যান অ্যাঙ্গেল সাই উইথ দি পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস। দেন শুধুমাত্র এইটুখানি মনে রাখতে হবে তোদের, আর কিচ্ছু মনে রাখার কিছু নেই। সেটা হচ্ছে কস সাই, তার ভ্যালুটা, এবং সাইন সাই এর ভ্যালু তোদের মনে রাখতে হবে। কস সাই মানে কত? কস সাই মানে হচ্ছে ডিএক্স ডিএস, আর সাইন সাই মানে কত? ডিওয়াই ডিএস, ডিওয়াই ডিএস, ঠিক আছে। তোরা একটা জিনিস এর আগেও পড়েছিস, সেটা হচ্ছে ট্যান সাই। তোরা যেটা পড়েছিলি সেটা হচ্ছে ট্যান সাই। ট্যান সাই মানে কত? ট্যান সাই মানে পড়েছিলি হচ্ছে ডিওয়াই ডিএক্স। ডিওয়াই ডিএক্স মানে ট্যান সাই, সেটা তোরা পড়েছিলি হচ্ছে একদম ক্লাস 12-এ বা ক্লাস 11-এ। সেটা হচ্ছে ইন্টারপ্রিটেশন বা তোর ডেরিভেটিভের তাৎপর্য বলে যে চ্যাপ্টারটা ছিল, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের মধ্যে।
তো সেখানে তোরা পড়েছিলি যে কোনো একটা কার্ভের উপর যদি কোনো একটা বিন্দুতে স্পর্শক অঙ্কন করা হয় তাহলে সেই স্পর্শকের যে নতি সেটাই আমাদের ডিওয়াই ডিএক্স এর সঙ্গে ওই বিন্দুতে সমান হয়। ঠিক আছে, ট্যান সাই ইকুয়ালস টু ডিওয়াই ডিএক্স, এবং সেখান থেকেই আমরা পেয়ে যাই যে কস সাই ইকুয়ালস টু ডিওয়াই, কস সাই যদি করি সাইন সাই ইকুয়ালস টু ডি, সাইন সাইটা কত হচ্ছে, সাইন সাই ইকুয়ালস টু পেয়ে যাবি তাহলে তোর ডিএক্স ডিএস এবং cos psi ইকুয়ালস টু ডিওয়াই ডিএস। দাঁড়া দাঁড়া, একটু ভুল হচ্ছে, সাইন তো, হুম, সাইন মানে হচ্ছে ওয়াই উপরে থাকবে। ঠিক আছে, এই তো এটা এখানে যেটা লিখে দিয়েছি মোট কথা। ঠিক আছে, তো এইটা আমাদের শুধুমাত্র মনে রাখতে হবে। আর একটা জিনিস মনে রাখার আছে, সেটা আমি লাস্টে বলবো। অ্যাকচুয়ালি প্রবলেমটা হয়ে গেছে তোদের সব ইউনিভার্সিটিতে নয়, কিছু কিছু ইউনিভার্সিটিতে এই জিনিসটা করেছে, সেটা হচ্ছে তোর এই কনসেপ্ট গুলো যে চ্যাপ্টার রয়েছে সেটা একদম সিক্স সেমিস্টারে দিয়ে দিয়েছে, মানে লাস্টের দিকে দিয়ে দিয়েছে। তো ফলে সেখানে আমাদের অসুবিধা হয়েছে। তো cos psi ইকুয়ালস টু ডিএক্স ডিএস আর sin psi ইকুয়ালস টু ডিওয়াই ডিএস। ব্যাস, এবার আমরা কি করবো, এবার আমাদের ক্যালকুলেশনের জায়গা শুরু। তার এখানে লেট শুধু ইউনিট ভেক্টর গুলো বলে দিই, লেট আই ক্যাপ কমা জে ক্যাপ উইথ ইউনিট ভেক্টরস along x and y axis respectively, along x and y axis respectively। আর টি ক্যাপ ইন এন ক্যাপটা কি, and and t cap comma n cap with the unit vectors and t cap comma n cap with the unit vectors along the positive direction of tangent and normal at p respectively, with the unit vectors along the পজিটিভ ডাইরেকশন মানে উপরের দিকটাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, along the positive মানে যে ডাইরেকশনটা আমি দেখিয়েছি ছবিতে, পজিটিভ ডাইরেকশন of the tangent and normal along the tangent and normal to the curve at p respectively। ঠিক আছে, তাহলে therefore we can write, এবার তাহলে টি ভেক্টরের যে কনসেপ্টটা সেটা আমরা কি পেয়েছিলাম, টি ক্যাপ মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট হচ্ছে টি ক্যাপ, উপরে ছবির মধ্যে করে দিয়েছি আর নতুন করে করার কিছু নেই, টি ক্যাপ কস সাই, তাহলে এক্স অক্ষ বরাবর আই ক্যাপ, আর টি ক্যাপ সাইন সাই, তার মানে কত হয়ে যাচ্ছে, জাস্ট কস সাই আই ক্যাপ, তাহলে আমি নিচে লিখে দিচ্ছি টি ভেক্টর মানে হচ্ছে তাহলে কস সাই আই ক্যাপ প্লাস সাইন সাই জে ক্যাপ। আর অপরদিকে এন ক্যাপের ক্ষেত্রে যদি ভাবি, এন ক্যাপটা যদি ভাবি, অ্যান্ড এন ক্যাপের সঙ্গে টি ক্যাপটা যে অ্যাঙ্গেলে রয়েছে, এন ক্যাপটা তার সঙ্গে আরো পাই/2 অ্যাঙ্গেলে রয়েছে, তাই তো, অর্থাৎ সেটা আমাদের কাছে হয়ে যাবে কস, কস সাই আই ক্যাপটা হয়ে যাবে কস পাই/2
প্লাস সাই হয়ে যাবে, কারণ আমাদের সাই অ্যাঙ্গেলটা ট্যানজেন্টের জন্য। আর নর্মালটা ট্যানজেন্টের সঙ্গেও আবার নাকি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে এক্সট্রা রয়েছে। ঠিক আছে, এই জায়গাটা ভাব, এই জায়গাটা বোঝার চেষ্টা কর। এটা সাই, আর এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে টোটাল যে অ্যাঙ্গেলটা সেটা হয়ে গেল 90 প্লাস সাই। তাহলে এন ক্যাপের জন্য সেটা হয়ে যাবে 90 প্লাস সাই, তাই তো, 90 প্লাস সাই। ট্যানজেন্ট নিজের সাইতে রয়েছে, ট্যানজেন্টের সঙ্গে নর্মাল আরো 90-তে রয়েছে, মানে পাই পাই বাই টু তে রয়েছে, তার মানে পাই বাই টু প্লাস সাই চলে আসবে। ঠিক আছে, এই যে জায়গাগুলো এগুলো ডাইরেক্ট লোক মুখস্থ করে, কিন্তু কেন অ্যাঙ্গেল গুলো ঠিক কনসেপ্ট এরকম ভাবে আসছে যে কি করে আমাদের অ্যাঙ্গেল গুলো এরকম হয়। তো কস পাই বাই টু প্লাস সাই আই ক্যাপ, ঠিক আছে, তার সঙ্গে অবভিয়াসলি এন ক্যাপটা তো রয়েছে, কিন্তু এন ক্যাপেরও জন্য 1 আসবে, প্লাস মডিউলাস অফ এন ক্যাপ, সাইনটা নিতেই পারিস, সাইন পাই বাই টু প্লাস সাই। তাহলে কত হচ্ছে বল, এন ক্যাপ ইকুয়ালস টু, এন ভেক্টরের মড কত হবে, 1 হবে, কারণ এনটাও একটা ইউনিট ভেক্টর। আর কস পাই বাই টু প্লাস সাই, পাই বাই টু প্লাস সাই মানে সেটা সেকেন্ড কোয়াড্রেন্ট ছাড়িয়ে, মানে সেকেন্ড কোয়াড্রেন্টে ঢুকে যাচ্ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ, কস নেগেটিভ, তাহলে নেগেটিভ হলো, এবং যেহেতু পাই বাই টু রয়েছে তার মানে 1 ইন্টু পাই বাই টু রয়েছে, তার মানে পাই বাই টু অড মাল্টিপল, তার মানে কসটা অবশ্যই সাইন হয়ে যাবে। আর এখানে সাইন সেকেন্ড কোয়াড্রেন্টে রয়েছে মানে পজিটিভ দেবে, এবং যেহেতু পাই বাই টু রয়েছে তার মানে সাইনটা কস হয়ে যাবে। আর সে লিখে দিবি সিন্স মডুলাস অফ টি ক্যাপ ইকুয়ালস টু 1। আর এখানে লিখে দে সিন্স মডুলাস অফ এন ক্যাপ ইকুয়ালস টু 1। ঠিক আছে, তো যাই হোক, এই হচ্ছে আমাদের কাছে টি ক্যাপ আর এন ক্যাপটা সবেমাত্র পেলাম। টি ক্যাপটা পেলাম এবং এন ক্যাপটা পেলাম, এবং এটাই আমাদের কাজে লাগবে। তাহলে এখান থেকে আমরা যেটা করবো, সাই এর রেসপেক্টে টি কে ডিফারেন্সিয়েট করবো। সাই এর রেসপেক্টে টি কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো দেখি। তো নাও ডিটি ডি সাই বের করতে হবে, আর অ্যাজ ওয়েল অ্যাজ ডিএন ডি সাই বের করতে হবে। ডিটি ডি সাই করলে কত হচ্ছে, কস সাই মানে মাইনাস সাইন সাই, মাইনাস সাইন সাই আই ক্যাপ। আর এখানে সাইন সাই ডেরিভেটিভ কত, প্লাস কস সাই জে ক্যাপ। এবং এটা আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস সাইন সাই প্লাস কস সাই ইজ নাথিং বাট এন ক্যাপ। আমরা ডিটি ডি সাই ইজ ইকুয়ালস টু এন ক্যাপ পাচ্ছি। অপরদিকে ডিএন ডি সাই করলে কত হচ্ছে, তো এটা মাইনাস সাইন সাই ডেরিভেটিভ অর্থাৎ মাইনাস কস সাই, কস সাই ডেরিভেটিভ অর্থাৎ মাইনাস সাইন সাই, তাহলে বোথ সাইড মাইনাস কমন নিলে কস সাই প্লাস সাইন সাই, মানে মাইনাস টি ক্যাপ পেয়ে যাচ্ছে, এটুকুনি তো টি ক্যাপ, এটুকুনি তো টি ক্যাপ। তার মানে ওভারঅল পেয়ে গেলাম ডিএন ডি সাই ইকুয়ালস টু মাইনাস টি ক্যাপ। এই দুটো রিলেশন আরো পাওয়া যাচ্ছে এখান থেকে। ঠিক আছে, ব্যাস এইবার আমরা ডাইরেক্ট ভেলোসিটি অ্যাক্সেলারেশনের দিকে চলে আসি। তাহলে ভেলোসিটি বার করার ক্ষেত্রে আমি একটা পজিশন ভেক্টর ধরে নিচ্ছি, যেহেতু ভেক্টর ফর্মে করছি তাই ভেলোসিটি বার করার ক্ষেত্রে পজিশন ভেক্টর ধরে, পি পয়েন্টের একটা পজিশন ভেক্টর ধরে তারপর তার ডিফারেন্সিয়েট করবো। ঠিক আছে, পি পয়েন্টের পজিশন ভেক্টর ধরে তার ডিফারেন্সিয়েট করবো। পি পয়েন্টের পজিশন ভেক্টর কত হবে, পি পয়েন্টটা যেহেতু এখানে রয়েছে, তাহলে পি পয়েন্টের পজিশন ভেক্টর বার করবো উইথ রেসপেক্ট টু ও, উইথ রেসপেক্ট টু ও, অর্থাৎ এই ভেক্টরটা। ছবিতে যদি দেখায়, ছবিটা দেখানো না দেখালেও পারিস, কারণ অনেকটা তোর জটিল হয়ে যাবে। জাস্ট এই ভেক্টরটা, এই অরিজিন থেকে টানলে পি এর জন্য যে ভেক্টরটা পাচ্ছি সেটা, এটা হচ্ছে আমাদের কাছে আর ভেক্টর।
ঠিক আছে, ওই ভেক্টরটা হচ্ছে আর ভেক্টর। তো যেহেতু পি ভেক্টরটা আমাদের কাছে এক্স ওয়াই, তাহলে আর ভেক্টরটা আর কিছুই না, আর ভেক্টরটা এক্স আই ক্যাপ পজিশন ভেক্টর আকারে, ওয়াই জে ক্যাপ। ঠিক আছে, তাহলে এখানে লেখ এবার let r vector be the position vector let r vector be the position vector of p with respect to o। তাহলে দেয়ার ফোর, তাহলে পজিশন ভেক্টরটা অ্যাকচুয়ালি ওপি ভেক্টর, এবং ওপি ভেক্টরটা তাহলে কত হবে এখানে, আর সেটাই আর ভেক্টর। এবং পি এর কোঅর্ডিনেট যেহেতু এক্স কামা ওয়াই, পি এর কোঅর্ডিনেট যেহেতু এক্স কামা ওয়াই, তাহলে তার পজিশন ভেক্টরটা কত হবে, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। তাহলে এবার আমরা ভেলোসিটি বার করবো, এবার আমরা কি করবো, ভেলোসিটিটা বের করবো। ঠিক আছে, এবার আমাদের ভেলোসিটিটা বের করতে হবে। কি করে করবি ভেলোসিটিটা? তো দেয়ার ফোর the velocity of the particle at p, এটাকে যদি আমরা ভি ভেক্টর দিয়ে নামকরণ করি, তো ভি ভেক্টর মানে কত, ডিআর ডিটি, রেট অফ চেঞ্জ অফ পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু টি, উইথ রেসপেক্ট টু টাইম। ঠিক আছে, ভেক্টর এক্সপ্রেশন আমরা সেটাকেই বোঝাবো। তাহলে ডিডিটি অফ এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, তার মানে ডিডিটি অফ এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, তার মানে ডিএক্স ডিটি পেয়ে যাচ্ছি, কিংবা অ্যাকচুয়ালি এটাকে আমরা অন্যভাবে করতে পারি, সেটা হচ্ছে ডিডিএস অফ এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, তার সঙ্গে ডিএস ডিটি, তার সঙ্গে নিলাম ডিএস ডিটি। কারণ এক্স ডিএস এর একটা কনসেপ্ট রয়েছে, সেটা হচ্ছে আমাদের কাছে ডিএক্স ডিএস, এটার ফর্মুলা আমি লিখে দিয়েছি, ডিওয়াই ডিএস এরও লিখে দিয়েছি, তাই ওই জন্য আমি এই জিনিসটা করে নিলাম। আর ডিএস ডিটি মানে চেঞ্জ, রেট অফ চেঞ্জ অফ আর্ক লেন্থ উইথ রেসপেক্ট টু টাইম, ওর কথা ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম, রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স উইথ রেসপেক্ট টু টাইম। তো সেটা কি হবে, সেটাই হচ্ছে আমাদের কাছে ভেলোসিটি, সেটাই হলো আলটিমেটলি তাহলে ভেলোসিটিটাকে দিচ্ছে আমাদের, যেটাকে আমরা ভি হিসেবে লিখতে পারি, where ডাইরেক্ট ভি ইকুয়ালস টু ডিএস ডিটি, ভি ইকুয়ালস টু হচ্ছে আমাদের কাছে ডিএস ডিটি। ঠিক আছে, তার মানে এখানে আলটিমেটলি কি পাচ্ছি দেখ, তাহলে ডিএক্স ডিএস, ডিএক্স ডিএস মানে কি, ডিএক্স ডিএস মানে হচ্ছে আমাদের কাছে কস সাই, প্রথমেই লেখা আছে উপরে, আর এটা মানে কি সাইন সাই, তার সাথে কি আছে, ভি আছে বা ডিএস ডিটি আছে। ঠিক আছে, ভি আছে বা ডিএস ডিটি আছে। এবার এটা কার ভ্যালু, এটা হচ্ছে টি ক্যাপের ভ্যালু, এটা হচ্ছে আমাদের কাছে টি ক্যাপের ভ্যালু, তাই তো, উপরই করা আছে। আর এন ক্যাপ দিয়ে কিছু এসছে, আসেনি, তাই এটা জিরো এন ক্যাপ লিখতে পারি। তাহলে আলটিমেটলি পেলাম হচ্ছে ভি ভেক্টর ইকুয়ালস টু ভি টি ক্যাপ প্লাস জিরো এন ক্যাপ। তার মানে ভেলোসিটির যে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট সেটা হচ্ছে ভি, যার ভ্যালু হচ্ছে ডিএস ডিটি, আর নর্মাল কম্পোনেন্ট হচ্ছে শূন্য। তার মানে যে কোনো পয়েন্টে যে কোনো কার্ভ বরাবর মুভ করার সময় নর্মাল কম্পোনেন্টের যে ভেলোসিটি, ঠিক আছে, নর্মাল ভেলোসিটিটা কিন্তু শূন্য হবে। হুম। এবং ছোটবেলায় একটা কথা সেখানেও মুখস্থ করে চালিয়েছি, যে কোন একটা সার্কুলার পথ বরাবর যখন কার্ভটা মুভ মানে পার্টিকেলটা মুভ করে,
আশা করি তোদের মনে আছে কথাটা, যে তখন পার্টিকেলের প্রত্যেকটা বিন্দুতে যে ভেলোসিটি ডাইরেকশন সেটা ট্যানজেন্ট বরাবর থাকে। কিন্তু কেন সেই প্রশ্ন আমাদের জানেন মনে হয়নি বা মনে হলেও তার উত্তর কিন্তু সঠিকভাবে আমরা পাইনি। যে একটা পার্টিকেল যখন কোনো একটা কার্ভ বরাবর বা সার্কুলার ডাইরেকশনে মুভ করে তখন তার প্রতিটা বিন্দুতেই তার ভেলোসিটি ডাইরেকশন চেঞ্জ হয়। এবং সেই চেঞ্জটা কিরকম প্রত্যেকটা বিন্দুতে, সেই ভেলোসিটি ডাইরেকশন কিভাবে চেঞ্জ হয়, না ওই প্রত্যেকটা বিন্দুতে যে ট্যানজেন্ট সেই ট্যানজেন্ট বরাবর ডাইরেকশনেই ভেলোসিটির ডাইরেকশন গুলো থাকে। এরকম ভাবে থাকে। এবার সেক্ষেত্রে আমাদের মনে হয়তো প্রশ্ন আসেনি, কারণ তখনও অভিলম্ব কথাটা আমাদের খুব একটা পরিচিতি হয়নি, কিন্তু এই ধরনের কথা আমাদের থাকতে হচ্ছে ক্লাস 11-এর কাইনেমেটিক্স চ্যাপ্টারে কিংবা আরো নিচু ক্লাসে, জাস্ট ডেসক্রিপটিভ অ্যান্সার হিসাবে। কিন্তু তার ম্যাথমেটিক্যাল যে লজিকটা কেন ট্যানজেন্ট বরাবরই থাকে, সেটার লজিক কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। নর্মাল বরাবর আলটিমেটলি কোনো কম্পোনেন্ট থাকছে না। নর্মাল বরাবর কিন্তু ভেলোসিটির কম্পোনেন্ট শূন্য হয়ে রয়েছে, জিরো এন ক্যাপ আছে, জিরো এন ক্যাপ রয়েছে। এই নর্মাল বরাবর প্রতিটা বিন্দুতেই কম্পোনেন্ট ভেলোসিটি বলে কিছু নেই, যা আছে আমাদের ট্যানজেন্ট বরাবর রয়েছে। ঠিক আছে। এবং ভেলোসিটির যে ভ্যালুটা, যেটা কিনা আমাদের ট্যানজেন্ট বরাবর, সেটাই হচ্ছে ডিএস ডিটি। যখন এস বলে কিছু একটা দিয়ে দিত ক্লাস 11-এ ফিজিক্সের মধ্যে, t² + 2t + 5, আমরা ভেলোসিটি বার করছি, কি করছি, ডিএস ডিটি করে দিচ্ছি, করে 2t + 2 এরকম ভাবে করতাম, 5-এরটা শূন্য, তো এরকম হয়ে যেত। তারপর কোনো একটা পার্টিকুলার পয়েন্টে বার করতে বললে, v@t = সামথিং 2 সেকেন্ডে বার করতে বলেছে, তখন এখানে 2 × 2, টি এর জায়গায় 2 বসিয়ে দিতাম। তো এই যে সমস্ত কাজকর্ম আমরা করছি, ঠিক আছে, এই যে সমস্ত কাজকর্মগুলো আমরা করছি সেটা কিন্তু ট্যানজেন্ট বরাবর হচ্ছে, কারণ ভেলোসিটির ডাইরেকশনটাই সবসময় ট্যানজেন্ট বরাবর থাকে, কোনো নর্মাল বরাবর কোনো ডাইরেকশন থাকে না। সেটা ম্যাথমেটিক্যালি আমরা জিরো এন ক্যাপ পাচ্ছি। তার মানে নর্মালে কোনো ডাইরেকশনই, মানে নর্মাল ডাইরেকশনে কোনো ভেলোসিটির ভ্যালুই নেই, কম্পোনেন্টই নেই, যা আছে ট্যানজেন্ট বরাবর। ঠিক আছে। যাদের কাছে 11-এর ফিজিক্স বইটা রয়েছে, একটু উল্টোপাল্টা দেখতে পারিস। দেখতে যাবে এরকম কোনো কথা নেই, ওখানে দেখবি যে এরকম জিনিসপত্রগুলো সব ছিল। একদম ফার্স্ট চ্যাপ্টার, তার পরবর্তী চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টারে ছিল হচ্ছে ইউনিট অ্যান্ড ডাইমেনশন মেজারমেন্টের চ্যাপ্টারটা, এবং সেকেন্ড চ্যাপ্টার ছিল হচ্ছে কাইনেমেটিক বা স্মৃতিবিজ্ঞান। কাইনেমেটিক্স বা স্মৃতিবিজ্ঞান, ওই চ্যাপ্টারে কিন্তু এই জিনিসগুলো পাবি। তো v = vt cap + 0 n cap। ঠিক আছে, তো এই জিনিসটা পাওয়া যাচ্ছে, তার মানে ভেলোসিটির যেটা ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট সেটা হচ্ছে ভি, নর্মাল কম্পোনেন্ট হচ্ছে শূন্য। তাহলে এখানে সুন্দর করে আবার গুছিয়ে লিখতে হবে। তাহলে দেয়ার ফোর, সেটাকে এরকম ভাবেও লিখতে পারিস, ডিএস ডিটি t cap + 0 n cap। তাহলে দেয়ার ফোর ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট, tangential component of velocity in the direction, in the direction of tangential component of velocity, that is the component of velocity in the direction of the tangent at any point P। সেটা কিরকম হবে, সেটাকে আমরা লিখতে পারি
ভিএস বলে নোটেশনটা দেওয়া হয় ভিএস দিয়ে, এবং সেই ভিএস এর ভ্যালুটা কত ভি, এবং সেই ভিটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারছি ডিএস ডিটি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কাছে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট। আর সেম ভাবে যদি নর্মাল কম্পোনেন্টের ব্যাপারটা আমরা লিখি, তাহলে নর্মাল কম্পোনেন্টটা যদি লিখি সেটা কি আসছে, তাহলে নর্মাল কম্পোনেন্টের ক্ষেত্রে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট অফ ভেলোসিটির পরিবর্তে এবার নর্মাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি অ্যান্ড দি কম্পোনেন্ট অফ ভেলোসিটি ইন দি ডাইরেকশন অফ দি নর্মাল অ্যাট পি। সেটা হচ্ছে ভি এন, ভিএস দিয়ে লেখা হয় হচ্ছে নোটেশন করা হয় ট্যানজেনশিয়াল কম্পোনেন্টকে, আর ভিএন দিয়ে লেখা হয়, কেউ কেউ একদম ডাইরেক্ট লেখার জন্য ভিটি আর ভিএসও লেখে, কিন্তু আমরা মানে ভিটি আর ভিএন লেখে, কিন্তু ভিএসটা বেশি প্রচলিত। তো ভিএন, এবং সেটা হলো শূন্য, ট্যানজেনশিয়াল কোনো কম্পোনেন্ট নেই, মানে নর্মাল কোনো কম্পোনেন্ট নেই। তো এত কিছু করে আমরা ভেলোসিটি সম্পর্কে এই কনক্লুশনটা ড্র করতে পারলাম। ঠিক আছে, এই ব্যাপারটা আমরা বুঝতে পারলাম ভেলোসিটি থেকে। ঠিক আছে, পুরো জিনিসটা কিন্তু যা যা লেখা আছে ঠিকভাবে লিখে আসতে হবে। ঠিক আছে, লেখাগুলো কিন্তু একদম সুন্দর করে গুছিয়ে লিখে দিচ্ছি, আর কিচ্ছু পড়তে হবে না এসবের বাইরে। যা ভিডিও দেবো, যা ক্লাস করাবো, যা অঙ্ক করাবো, যা থিওরি করাবো, তার বাইরে আর কিচ্ছু পড়তেই হবে না। কিন্তু সেই পড়াটাই ভালো করে পড়তে হবে, মানে একদম লিখে লিখে প্র্যাকটিস করবি, না দেখে দেখে। পুরো থিওরিটা পড়বি, পড়ে না দেখে লিখে প্র্যাকটিস করবি। ঠিক আছে, তাহলে একদম ঠিকঠাক করে লিখে আসতে পারবি, নাহলে হাতে স্পিড আসবে না। তো সমস্ত লেখা মনে থাকবে, কিন্তু টাইমের অভাবে মনে হবে যে একটু কাটছাট করে লিখি। সেরকম করার দরকার নেই, একদম ভালো করে হাতে স্পিডটাকে প্র্যাকটিস করবি। যাই হোক, এবার চলে আসি হচ্ছে পরবর্তী পোর্শনটাতে, সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন। এতক্ষণ কিন্তু শুধুমাত্র ভেলোসিটি করলাম, এবার কিন্তু অ্যাক্সিলারেশন পোর্শনটা করতে হবে। ঠিক আছে, ট্যানজেনশিয়াল নর্মাল অ্যাক্সিলারেশন, যদিও মেন কাজ হয়ে গেছে, এবার অ্যাক্সিলারেশনের সময় বিশেষ কিছু করার নেই এক্সট্রা। এলিমেন্টারি যে ফান্ডামেন্টাল কাজগুলো ছিল সেগুলো সবই হয়ে গেছে, শুধু অ্যাক্সিলারেশনটা বার করলেই হয়ে যাবে এখান থেকে। তাহলে এখানে লেখ the acceleration of the particle the acceleration of the particle at p, সেটাকে আমরা কিভাবে লিখবো, এফ ভেক্টর দিয়ে লিখবো, ইকুয়ালস টু এফ ভেক্টর। এবং সেই এফ ভেক্টরটা কত হবে, এখানে এফ ভেক্টর মানে ভেলোসিটির ডেরিভেটিভ, অর্থাৎ ডিভিডিটি। আর ডিভিডিটি মানে ডিডিটি অফ ভিটা কত ছিল আমাদের কাছে, ভিটা ছিল হচ্ছে, ভি ভেক্টরটা কত ছিল বল, ভি ভেক্টর যে ছিল হচ্ছে ভি টি ক্যাপ অনলি, তাই তো, যেখানে ভিটা আবার কত ছিল টিএস ডিটি। টি ক্যাপ আর নর্মালটা লিখছি না, কারণ এখানে ক্যালকুলেশনের মধ্যে আরো ঝামেলা বাড়িয়ে লাভ নেই। তো ডিএস ডিটি টি ক্যাপ। ঠিক আছে, তো এটার ডেরিভেটিভ যখন হবে, এটাকে ইউ আর টি ক্যাপটাকে ভি ভাবতে হবে। এখন তোদের মনে হতে পারে টি ক্যাপটা একটা ভেক্টর, সেটা তো কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে, একদমই নয়। টি ক্যাপটা কিন্তু একটা ট্যানজেন্টের উপর ডিপেন্ড করে ভেক্টর, টি ক্যাপটা কিন্তু একটা পার্টিকুলার ট্যানজেন্টের করেসপন্ডিং ইউনিট ভেক্টর নেওয়া হয়েছে। তার মানে সেই পয়েন্ট যখন ট্যানজেন্ট যে পয়েন্টে ড্র করেছি, সেই পয়েন্ট যখন চেঞ্জ হবে তখন ট্যানজেন্ট চেঞ্জ হবে, সেই ট্যানজেন্টের ডাইরেকশন চেঞ্জ হবে, অর্থাৎ টি ক্যাপ চেঞ্জ হবে। তো টি ক্যাপ ইজ নট এ ফিক্সড ভেক্টর, সেটা কিন্তু একটা ভ্যারিয়েবল ভেক্টর, সেটা ভ্যারি করছে উইথ দি পজিশন অফ দি ট্যানজেন্ট। ঠিক আছে, সো টি ক্যাপ অ্যান্ড এন ক্যাপ, টি ক্যাপ ভ্যারি করছে মানে সেই পয়েন্ট ওয়াইজ সেই টি ক্যাপের উপর যে নর্মালটা, সেই ট্যানজেন্টের উপর নর্মালের যে ডাইরেকশন এন ক্যাপ, সেটাও ভ্যারি করছে অবভিয়াসলি।
তো টি ক্যাপ এন ক্যাপ কেউই কিন্তু এখানে ফিক্সড ভেক্টর নয়, কোন একটা পার্টিকুলার ভেক্টর নয়, সেটা কিন্তু অবভিয়াসলি ভ্যারিয়েবল ভেক্টর, তারও ডিফারেন্সিয়েশন হবে। আর তার যে ডিফারেন্সিয়েশন হবে সেটা তো আমি প্রথমেই করলাম, ডি টি ক্যাপ ডি সাই করলাম, ডি এন ক্যাপ ডি সাই করলাম। তো ডিডিটি অফ ডিএস ডিটি টি ক্যাপ, তার মানে কি হচ্ছে ডিডিটি অফ ডিএস ডিটি, তখন টি ক্যাপটা কনস্ট্যান্ট থাকবে। আবার যখন ডিএস ডিটি কে সেম রাখবো, তখন ডিডিটি অফ টি ক্যাপ করতে হবে। এখানে আবার একটু বলে রাখি, এই টি আর এই টি কিন্তু কোনো সেম জিনিস নয়, এই টি এর সঙ্গে এই টু এর দূর দূর দূরান্তে কোনো যোগ নেই, ঠিক আছে? কারণ এখানে আমাদের এই টিটা হচ্ছে ট্যানজেন্ট বরাবর ইউনিট ভেক্টরকে বোঝাচ্ছে, আর এই টিটা হচ্ছে টাইম, মানে তোর টাইমটাকে বোঝাচ্ছে। দুটোর সেম দেখতে হলেও জিনিসটা কিন্তু দুটোর মধ্যে কোনো ডিফারেন্সিয়েশনের ব্যাপার নেই, মানে কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, দুটোর কনসেপ্টই সম্পূর্ণ আলাদা। তো ডিডিটি অফ ডিএস ডিটি, ডিডিটি অফ ডিএস ডিটি কে আমরা ডাইরেক্ট লিখতে পারি ডি টু এস ডিটি টু। এইবার মেন কাজ হচ্ছে এই জায়গাটাতে, ডিএস ডিটি, এই ডিডিটি অফ টি ক্যাপ সেটাকে আমরা ডিডিটি টাকে আমরা লিখতে পারি ডিডি সাই অফ টি ক্যাপ, কারণ এটার ডেরিভেটিভ আমরা করেছিলাম, এই ডেরিভেটিভটা আমরা করেছিলাম। কিন্তু চেন রুল অনুযায়ী ডিসাই ডিটি করে দিতে হবে তাহলে, কিন্তু ডিসাই ডিটিও না করে আমরা এখানে একটা নতুন জিনিস করব, সেটা হচ্ছে ডিসাই ডিএস করব। তার মানে এই যে ডিটিটা সেটা এখনো পর্যন্ত আসেনি, তার মানে তো সেটাকে এবার আমরা করব। এবার টিটা এলো, ডিএস ডিএস ব্যালেন্স হবে, ডিসাই ডিসাই ব্যালেন্স হবে টিটি। ঠিক আছে, ব্যালেন্স হবে মানে কেটে যাবে না, সেটা চেন রুল থেকেই আসছে। ডি টু এস ডিটি টু টি ক্যাপ, এবার ডিএস ডিটি এখানে একটা আছে এখানে একটা আছে, তার মানে ডিএস ডিটি হোল স্কোয়ার আসছে। তার সঙ্গে ডিসাই ডিএস আসছে, এই ডিসাই ডিএস এর একটা বিশেষ ভূমিকা রয়েছে, বিশেষ নাম রয়েছে, বিশেষ সিম্বল রয়েছে। ডিসাই ডিএস, ডিসাই ডিএস, বা সেখান থেকে অ্যাকচুয়ালি মেন যেটা সেটা হচ্ছে ডিএস ডিসাই। আগে আমি নোটেশনটা লিখি, তারপর ওখানে বসাচ্ছি, হয় ডিএস ডিসাই ইজ ইকুয়ালস টু রো। ডিএস ডিসাই কে আমরা রো দিয়ে ডিনোট করি এবং সেটাকে বলা হয় রেডিয়াস অফ কার্ভেচার, এটাকে বলা হয় রেডিয়াস অফ কার্ভেচার অফ দি কার্ভ টু দি পয়েন্ট পি, রেডিয়াস অফ কার্ভেচার অফ দি কার্ভ টু দি পয়েন্ট পি, অ্যাট দি পয়েন্ট পি। ঠিক আছে, এটাকে রেডিয়াস অফ কার্ভেচার বলা হয়। তাহলে ডিএস ডিসাই মানে রো, তাহলে ডিসাই ডিএস রয়েছে ওখানে, কিন্তু অঙ্কের মধ্যে ডিসাই ডিএস রয়েছে, তাহলে ডিসাই ডিএস ইকুয়ালস টু ওয়ান বাই রো, উল্টে যাবে। তাহলে এখানে আমাদের চলে আসছে ওয়ান বাই রো, আর এটার ভ্যালু কত? এটা মনে হচ্ছে আমাদের কাছে এন ক্যাপ পেয়েছিলাম, আর ডিএসডিটি মানে হচ্ছে ভি স্কোয়ার, ডিএসডিটি মানে হচ্ছে ভি স্কোয়ার। তাহলে ওভারঅল আমরা পাচ্ছি ডি টু এস ডিটি টু টি ক্যাপ, ডি টু এস ডিটি টু টি ক্যাপ, আর এখান থেকে পেয়ে যাচ্ছি প্লাস ভি স্কোয়ার বাই রো এন ক্যাপ। ঠিক আছে, তাহলে দেয়ার ফোর, তাহলে এবার আমাদের অ্যাক্সিলারেশন মানে ট্যানজেনশিয়াল নর্মালটা লিখে দিতে হবে। তাহলে দেয়ার ফোর পাশে লিখে দে সিন্স ভি ইকুয়ালস টু ডিএস ডিটি উপরেই করা আছে এটা, তাহলে দেয়ার ফোর tangential component of acceleration, ঠিক আছে, যেটা উপরে লিখেছিলাম,
ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশন, এখানে সব লেখা আছে, সেটা আমরা ভেলোসিটিটাকে ইয়ে দিয়ে লিখতে হবে এবার, অ্যাক্সিলারেশন দিয়ে লিখতে হবে। The tangential component of acceleration, that is the component of acceleration in the direction of the tangent at p. ঠিক আছে, তো এখানে আমাদের পেয়ে যাচ্ছি হচ্ছে, তাহলে এটা এফ টি এফ এস বলতে হবে, এটাকে আমাদের বলতে হবে হচ্ছে এফ এস ট্যানজেনশিয়াল, এটা হচ্ছে এফ এন অর্থাৎ নর্মাল। এফ এসটা কত? এফ এসটা হচ্ছে ডি টু এস ডিটি টু, সেটাকে আর কি কিভাবে লেখা যায়? ডিডিটি অফ ডিএসডিটি লেখা যায়। ডিএসডিটি মানে কি ভি, তার মানে ডিভিডিটি লেখা যায়। সেটাকে আর কি করা যায়? ডিভিডিএস ডিএসডিটি করা যায়। যেগুলো আমরা যে ফর্মগুলো একদম প্রথমে শিখেছিলাম মোশন ইন স্ট্রেট লাইনের ক্ষেত্রে, সেই সমস্ত অ্যাক্সিলারেশনের ফর্মগুলো। ডিএসডিটি মানে কি ভি, ডিভিডিএস মানে কি ডিভিডিএস। তো এত রকম ফর্মে আমরা এক্সপ্রেস করতে পারি জিনিসটাকে। ঠিক আছে, আরো করা যায়, দরকার নেই আর। তো এই সমস্ত ফর্মে এক্সপ্রেস করতে পারছি, কিন্তু এফএনটাকে আমরা একটাই ফর্মে এক্সপ্রেস করতে পারি, সেটা হচ্ছে ভি স্কোয়ার বাই রো। এটা হচ্ছে ভি স্কোয়ার বাই রো, যেটাকে আমরা বলে থাকি ডিএসডিটি। যেখানে ভিটা কত? ভিটা হচ্ছে ডিএসডিটি, ভিটা হলো ডিএসডিটি। এই জিনিসগুলো আমাদের একদম ফর্মুলার মতো করে মনেও রাখতে হবে, এবং তাছাড়া থিওরিটা তো আমাদের প্র্যাকটিস করতেই হবে। ঠিক আছে, থিওরিটাও প্র্যাকটিস করতে হবে, সেই সাথে এই জিনিসগুলো আমাদের ফর্মুলার মতো করে একদম মনে রেখে দিতে হবে। ঠিক আছে, তো কি কি ফর্মুলা আমাদের আলটিমেটলি মনে রাখতে হবে সেটা আরেকবার আমি এখানে বলে দিচ্ছি। এই অঙ্কটা মানে এই চ্যাপ্টারটা করতে গেলে কিছু ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তার মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। লিনিয়ার ভেলোসিটি মানে যেমন ডিএসডিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে হচ্ছে ডিসাইডিটি, অর্থাৎ অ্যাঙ্গেলের চেঞ্জ, অ্যাঙ্গেলের চেঞ্জ, যেটাকে আমরা ওমেগা দিয়ে সাধারণত ডিনোট করে থাকি, সেটা হচ্ছে ডিসাইডিটি। ঠিক আছে, দ্বিতীয়ত কি মনে রাখতে হবে? মোটামুটি এটা তো মনে রাখতেই হলো, এবং সেই সাথে বাকি যে জিনিসগুলো মনে রাখতে আমাদের হবে সেগুলো হচ্ছে ওই ট্যানজেনশিয়াল এবং নর্মাল কম্পোনেন্টস গুলো, ট্যানজেনশিয়াল এবং নর্মাল কম্পোনেন্ট গুলো। যেমন অ্যাক্সিলারেশনের বা ভেলোসিটির ক্ষেত্রে ভিএসটা হচ্ছে ডিএসডিটি। ঠিক আছে, আর ভিটিটা ভিএনটা তো শূন্য। আর নর্মালের ক্ষেত্রে বা অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে এফএসটা হচ্ছে অনেকগুলো ফর্ম দেখলি, ডি টু এস ডিটি টু, কিংবা ডিভিডিটি, কিংবা ভি ডিভিডিএস, এগুলো। আর নর্মাল কম্পোনেন্ট হচ্ছে ভি স্কোয়ার বাই রো। ঠিক আছে, যেখানে রোটা কত? রোটা হচ্ছে
তোর ডিসাই ডিএস, রোটা হচ্ছে ডিএস ডিসাই, যেটা কিনা রেডিয়াস অফ কার্ভেচার। তো এই কটা ফর্মুলা যদি কেমন মনে থাকে, তাহলে এই চ্যাপ্টার অঙ্ক করতে কোনো অসুবিধাই হবে না। এই চ্যাপ্টার থিওরিটা হয়তো একটু চাপের হতে পারে, তবে ভালো করে প্র্যাকটিস ছাড়া নামবে না। অঙ্কগুলো কিন্তু একদম ইজি, শুধুমাত্র এই কটা ফর্মুলার উপর ডিপেন্ড করে অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, অঙ্কগুলো ছোটও হবে এবং জাস্ট এই কটা ফর্মুলার উপর ডিপেন্ড করেই অঙ্ক হয়ে যায়। ঠিক আছে, যেমন ধর দুটো ফর্ম অঙ্ক না করলে জিনিসটা ক্লিয়ার হবে না যে কি বলতে চাই জিনিসটাকে, কিভাবে ফর্মুলাগুলো অ্যাপ্লিকেবল। তো তার জন্য প্রথম যে কোয়েশ্চেনটা আমরা এখানে নিয়ে নিচ্ছি, ফার্স্ট যে কোয়েশ্চেনটা আমরা নিচ্ছি, এটা হচ্ছে এরকম। সাধারণত এখানকার অঙ্কগুলোতে কি করে, যে এই যে ফর্মুলা গুলো সেগুলোকে অ্যাপ্লাই করতে হবে, এবং এই যে তোর কম্পোনেন্ট গুলোর মধ্যে বিভিন্ন রিলেশন দেওয়া থাকে। কখনো বলা থাকে যে অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কনস্ট্যান্ট, অর্থাৎ ডিসাইডিটি কনস্ট্যান্ট। সেই সাথে বলা থাকবে হচ্ছে ধর ভেলোসিটি অ্যাক্সিলারেশন গুলো কম্পোনেন্ট গুলোর মধ্যে হয় ইকুয়াল বললো, কিংবা কোনো কনস্ট্যান্ট রেশিওতে আছে বললো, কিংবা এটা এটার এত মাল্টিপল বললো, বলে সেখান থেকে কিছু একটা কন্ডিশন দিয়ে অঙ্কটাকে নামাতে হয়। ঠিক আছে, তো সেরকম কন্ডিশনই কোয়েশ্চেনে বলা থাকে। তো যেমন ধর এই অঙ্কটার ক্ষেত্রে প্রথম যে অঙ্কটা নিয়েছি, কি বলেছে এখানে, এ পার্টিকেল মুভস ইন এ প্লেন কার্ভ its tangential its tangential and normal acceleration is equal. Acceleration আর নর্মাল অ্যাক্সিলারেশনকে ইকুয়ালি বলে দিয়েছে। ঠিক আছে, সমান বলে দিয়েছে। অ্যাঙ্গুলার ভেলোসিটি আবার অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দি ট্যানজেন্ট ইজ কনস্ট্যান্ট, মতলব অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট। অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দি ট্যানজেন্ট বলুক আর এমনি বলুক, সেটা কনস্ট্যান্ট। ফাইন্ড দি ইকুয়েশন অফ দি কার্ভ। ঠিক আছে, এখানে যে ইকুয়েশন গুলো বেরোবে সেগুলো কিন্তু সব ইন্ট্রিনসিক ইকুয়েশনে বেরোবে। এখানে যে সমস্ত ইকুয়েশন বেরোবে সেগুলো হচ্ছে সব ইন্ট্রিনসিক ইকুয়েশনে বেরোবে। হোয়াট ইজ ইন্ট্রিনসিক ইকুয়েশন? আমরা সাধারণত এর আগে যে ইকুয়েশন গুলো পড়েছি সেগুলো হচ্ছে কার্টেসিয়ান ইকুয়েশন পড়েছি, পোলার ইকুয়েশনও পড়েছি। কিন্তু এবার আমরা যেটা জানতে হবে সেটা হচ্ছে ইন্ট্রিনসিক ইকুয়েশন। ইন্ট্রিনসিক ইকুয়েশন, কার্টেসিয়ান ইকুয়েশন বিভিন্ন ফর্মে হতে পারে। কার্টেসিয়ান ইকুয়েশনের বিভিন্ন ফর্ম, যেমন একটা হতে পারে তো নর্মাল যে কার্টেসিয়ান ইকুয়েশন, ঠিক আছে, যেটাকে আমরা এক্সপ্লিসিট ফর্ম বলি, যেটাকে ভাঙা যাবে। অর্থাৎ y ইকুয়ালস টু এফ এক্স, কিংবা এক্স ইকুয়ালস টু এফ ওয়াই ফর্মে প্রকাশ করা যাবে, ভেঙে নেওয়া যাবে জিনিসটাকে। আর ইমপ্লিসিট ফর্ম আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে ইমপ্লিসিট ফর্ম, যেটা তোরা ক্লাস 11-এ বলেছিলি যে ইমপ্লিসিট ফর্মের ডিফারেন্সিয়েশন বা অপ্রত্যক্ষ অপেক্ষকের ডিফারেন্সিয়েশন, যেখানে তোরা পরপর একসঙ্গে ডেরিভেটিভ করতিস। একটা ইকুয়েশন দেওয়া থাকতো, সেখানে এট এ টাইম ডেরিভেটিভ হতো, কারণ সেখানে আমাদের কিছু করার থাকতো না, আমরা ওয়াই ইকুয়ালস টু এফ এক্স বা এক্স ইকুয়াল টু এফ ওয়াই ফর্মে প্রকাশ করতেই পারতাম না। ঠিক আছে, অর্থাৎ যেখানে আমাদের কোনো ভেঙে নেওয়া যাবে না, অর্থাৎ এক্স আর ওয়াই কে পুরোপুরি কমপ্লিটলি আলাদা করা যাবে না। ঠিক আছে, কমপ্লিটলি আলাদা আমরা করতে পারবো না সেই রকম ক্ষেত্রে। ঠিক আছে, কমপ্লিটলি হয়তো আলাদা করা যাবে না। যেমন ধর এটার ক্ষেত্রে উদাহরণ কি হতে পারে, এটার ক্ষেত্রে এক্সাম্পল হতে পারে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, কিংবা ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স, কিংবা এক্স ইকুয়ালস টু ওয়াই কিউব, এই ধরনের কিছু। আর এই ইমপ্লিসিট ফর্ম যেটাকে আমরা ভেঙে নিতে পারবো না, অর্থাৎ সেক্ষেত্রে যেমন ধর ইকুয়েশনটা এরকম নিতে পারিস, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়ালস টু 3aXy। কোনোদিনও এখান থেকে আমরা এক্স আর ওয়াই কে একদম আলাদা করতে পারবো না। ওয়াই কে কমপ্লিটলি এক্স এর আকারে, কিংবা এক্স কে কমপ্লিটলি ওয়াই এর আকারে আমরা প্রকাশ করতে পারবো না। ঠিক আছে, আচ্ছা, আর এরপরে যে ফর্ম গুলো হয় সেগুলো হচ্ছে আমাদের কাছে প্যারামেট্রিক ফর্ম হতে পারে।
কার্টেসিয়ানের মধ্যে আরো যে ফর্ম সেটা হচ্ছে প্যারামেট্রিক ফর্ম, খুব প্রচলিত একটা ফর্ম, যেখানে এক্সটাকেও একটা নতুন কোনো প্যারামিটারের রেসপেক্টে এবং ওয়াইটাকেও নতুন কোনো প্যারামিটারের রেসপেক্টে একসঙ্গে দেওয়া থাকে। যেমন ধর সেটা হতে পারে প্যারাবোলার ক্ষেত্রে যেমন পড়েছিলি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু তোর এক্স দ্বারা এক্স ইকুয়ালস টু এটি স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু 280, তাই তো? এক্স ইকুয়ালস টু এটি স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু 280 এরকম পড়েছিলি। তো এরকম টাইপের বিভিন্ন ফর্মই থাকতে পারে। এক্স ইকুয়ালস টু সামথিং কস টি দিল, ওয়াই ইকুয়ালস টু সাইন টি, এরকম হতে পারে। আর এখানে পোলার ইকুয়েশনের ক্ষেত্রে কি হবে? পোলার ইকুয়েশনের ক্ষেত্রে আমরা সেটা সব একদম নর্মাল একটা ব্যাপার, সেটা হচ্ছে রেডিয়াস ভেক্টর এবং ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল দিয়ে থাকবে, তাই তো? রেডিয়াস ভেক্টর এবং ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল দিয়ে থাকবে। সেখানে ইকুয়েশনটা কিরকম দাঁড়াবে? সেখানে ইকুয়েশনটা হতে পারে ওয়াই ইকুয়ালস টু, ওয়াই না, সেখানে আর এবং থিটা দিয়ে থাকবে, রেডিয়াস ভেক্টর এবং ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল। ঠিক আছে? তো সেক্ষেত্রে ফাংশনটা কিরকম ভাবে থাকতে পারে? আর ইকুয়ালস টু এফ অফ থিটা, আর ইকুয়ালস টু এফ অফ থিটা ফর্মে থাকতে পারে। যেমন উদাহরণ যদি দেখি এখানে, সেটা হতে পারে আর ইকুয়ালস টু সামথিং এ ইন্টু ওয়ান প্লাস কস থিটা বা ওয়ান মাইনাস কস থিটা, যেটা হচ্ছে কার্ডিওয়েডের ইকুয়েশন। কার্ডিওয়েডের ইকুয়েশন অর্থাৎ হার্ট শেপের যে ইকুয়েশনটা হয় সেটা, সেটা দেখতে কিছুটা এরকম হতে পারে। কার্ডিওয়েডের যে ইকুয়েশন, এখানে পোল থাকবে, এদিকে থাকবে হচ্ছে আমাদের কাছে ওই ইনিশিয়াল লাইনটা। ঠিক আছে? এক্স ওয়াই কোঅর্ডিনেটের পরিবর্তে পোলার কোঅর্ডিনেটে পোল এবং ইনিশিয়াল লাইন থাকে। আর এইবার যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে ইন্ট্রিনসিক ইকুয়েশন, যেখানে এস এবং সাই দিয়ে ইকুয়েশন হবে। এছাড়াও ইকুয়েশন হয় পেডাল ইকুয়েশন হতে পারে, যেখানে পি এবং আর দিয়ে ইকুয়েশন তৈরি হয়। আর ইন্ট্রিনসিক ইকুয়েশনের ক্ষেত্রে এস এবং সাই দিয়ে ইকুয়েশন তৈরি হবে। অর্থাৎ এস এবং সাই কি? এস এবং সাই হচ্ছে আমাদের কাছে, ধর এখানে একটা কোনো কার্ভ রয়েছে, সেই কার্ভের উপর কোনো একটা ফিক্সড পয়েন্ট দেওয়া থাকবে, যেটা আমরা এখন থিওরিতে করলাম, এবং সেই পয়েন্টের রেসপেক্টে আমাদের সমস্ত তোর আর্ক লেন্থ গুলো মেজার হবে, এবং সেই পি পয়েন্টে যে ট্যানজেন্ট ড্র করা হবে সেই ট্যানজেন্টের যে ডাইরেকশনটা, সেটা যদি সাই অ্যাঙ্গেল হয়, সেই সাই এবং এস দিয়ে ইকুয়েশন তৈরি হবে। অর্থাৎ সামথিং এস ইকুয়ালস টু এফ অফ সাই ফর্মে ইকুয়েশন তৈরি হবে। এস ইকুয়ালস টু এফ অফ সাই ফর্মে ইকুয়েশন তৈরি হয়। ঠিক আছে? অর্থাৎ যেমন ধর ইকুয়েশনটা কি লিখতে পারিস, ধর এস ইকুয়ালস টু এ ইন্টু ই টু দি পাওয়ার সাই, এস ইকুয়ালস টু সামথিং এ ইন্টু ই টু দি পাওয়ার সাই। কিংবা এরকমও ভাবতে পারিস যে তোর এস ইকুয়ালস টু এ সাই স্কোয়ার প্লাস বি সাই প্লাস সি অ্যান্ড সো অন। এরকম বিভিন্ন টাইপের ইকুয়েশন হতে পারে, বিভিন্ন টাইপের ইকুয়েশন হতে পারে। যেমন এখানেও আমরা বিভিন্ন টাইপের ইকুয়েশন পাই, যেমন আর ইকুয়ালস টু ধর এ ইন্টু ই টু দি পাওয়ার থিটা বললি, আর ইকুয়ালস টু এ ইন্টু ই টু দি পাওয়ার থিটা, যেটা কিনা একটা আমাদের কাছে ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরালকে ইন্ডিকেট করে। এটা হচ্ছে আমাদের কাছে ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল। ঠিক আছে? ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল মানে একটা এরকম, ধর পোল এবং পোলার অ্যাক্সিস থাকবে, তার সঙ্গে আমাদের স্পাইরালটা থাকবে এরকম মর্টিনার কয়েলের মতো। বলেছিলাম বোধহয় এরকম ভাবে একবার, এরকম ভাবে থাকে। এবং এখানে যদি কেউ একটা
লাইন ড্র করে, তো সেই লাইনটার করেসপন্ডিং এখানে যে ট্যানজেন্ট গুলো তৈরি হচ্ছে, এখানে যে ট্যানজেন্ট গুলো তৈরি হচ্ছে, মানে যে পয়েন্ট গুলোতে কাট করছে ব্রাঞ্চ গুলোকে, সেই ব্রাঞ্চ গুলোতে যে ট্যানজেন্ট গুলো তৈরি হচ্ছে সেই ট্যানজেন্ট গুলো সব, ছবিতে হয়তো হয়নি কিন্তু এগুলো সব ইকুয়াল অ্যাঙ্গেলে থাকবে, সব ইকুয়াল অ্যাঙ্গেলে থাকবে। সেটাই হচ্ছে আর ইকুয়ালস টু এ ইন্টু ই টু দি পাওয়ার থিটার ইকুয়েশন, কার্ভ। ঠিক আছে, এই বিভিন্ন টাইপের কার্ভ রয়েছে, আরো অনেক ধরনের ইকুয়েশন হয়, ইকুয়েশন কিন্তু এখানে শেষ নয়, ইকুয়েশন আর বিভিন্ন ধরনের হতে পারে। তো রেডিয়াস অফ কার্ভেচার বলে যে কনসেপ্ট আমরা শিখেছিলাম, সেই রেডিয়াস অফ কার্ভেচারটা, মানে যেটা আমরা এখন বললাম রেডিয়াস অফ কার্ভেচার, সেটারই ফর্মুলা হচ্ছে এখানে রো, যেটাকে আমরা ডিএস ডিসাই বলে ইন্ডিকেট করছি। মানে কেউ যদি বলে এটা রেডিয়াস অফ কার্ভেচার কি হবে, তো সেক্ষেত্রে এটার ক্ষেত্রে রো আমাদের পেয়ে যাবো হচ্ছে ডিএস ডিসাই, অর্থাৎ এ ইন্টু ই টু দি পাওয়ার সাই হবে। ই টু দি পাওয়ার সাই ডেরিভেটিভ কি হবে, ই টু দি পাওয়ার সাই। এটার ক্ষেত্রে কেউ যদি বলে রো কত হবে, তাহলে টু এ সাই, টু এ সাই প্লাস বি হয়ে যাবে, এরকম ব্যাপারটা। এরকম রেডিয়াস অফ কার্ভেচারের বিভিন্ন ফর্মের ক্ষেত্রে বিভিন্ন রকম প্যাটার্ন হয়। ঠিক আছে, যেটা কিনা আমরা বেশিরভাগ ইউনিভার্সিটিতে তোর ফার্স্ট সেমিস্টারে থাকে, আর সিইউতে সেটা আমাদের আবার রয়েছে সিক্স সেমিস্টারে গিয়ে। ঠিক আছে, প্রত্যেকটা যে ইকুয়েশন আমি লিখে দিলাম, প্রত্যেকটা ইকুয়েশনের ক্ষেত্রে তোর এই রো এর ফর্মুলা কিন্তু আলাদা আলাদা হয়। ঠিক আছে, রো এর ফর্মুলাটা কিন্তু বিভিন্ন ইকুয়েশনে বিভিন্ন রকম ভাবে করতে হয়। যেমন একটা ইকুয়েশন খুব প্রচলিত, সেটা একদম প্রথমটা, সেটা যখন ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার বা মানে ওয়াই ইকুয়ালস টু এফ এক্স বা এক্স ইকুয়ালস টু এফ ওয়াই ফর্মে ভাঙা যায়, তখন রো এর একটা ফর্মুলা রয়েছে। সেই রো এর ফর্মুলাটা হচ্ছে ওয়ান প্লাস ডিওয়াই ডিএক্স এর হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার থ্রি বাই টু ডিভাইডেড বাই ডি টু ওয়াই ডিএক্স টু। এই ফর্মুলাটা না জেনেই, মানে এটার জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা কি, সেটা তো একটা রেডিয়াস অফ কার্ভেচার, সেটা না জেনেই আমাদের একটা কোয়েশ্চেন থাকতো 11-12-এ, সেখানে বলতো যে এরকম একটা ইকুয়েশন দিয়ে বলতো এটার ডিগ্রি এবং অর্ডার কত হবে। এটা তো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেই রেসপেক্টে দেখতে গেলে। ঠিক আছে, ওকে যদি এখন আমি ভ্যারি ঠ্যারি করিয়ে দিই, তো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি হচ্ছে, সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডিগ্রি অর্ডার জিজ্ঞাসা করতাম। ঠিক আছে, কিন্তু আলটিমেটলি এটা একটা রেডিয়াস অফ কার্ভেচারের ফর্মুলা, এক্সপ্লিসিট ফর্মেট। অবশ্যই নিচের পোর্শন নন জিরো। ঠিক আছে, ডি টু বাই ডিএক্স টুটা অবশ্যই যেখানে নন জিরো হবে, কারণ হয়তো এটা ডিফাইন্ড হবে না যেহেতু নিচে রয়েছে। যাই হোক, আমাদের এবার কাজ হচ্ছে ইন্ট্রিনসিক ইকুয়েশন বার করতে হবে। এই চ্যাপ্টারে কোনো কার্টেসিয়ান বা পোলার ইকুয়েশন বার করলে হবে না, এখানে যা অঙ্ক করতে হবে সব ইন্ট্রিনসিক ইকুয়েশন বার করতে হবে। ঠিক আছে, এবং ফর্মুলাগুলো এমনভাবেই তৈরি সেখান থেকে ইন্ট্রিনসিক ইকুয়েশন ছাড়া কিছু বেরোবেও না। তাই বিশেষ ভাবতে হবে না যে কি করে ইন্ট্রিনসিক বের করবো, ওসব ভাবতে হবে না, এমনিতেই বেরোবে, ইন্ট্রিনসিকেই বেরোবে, এস এবং সাই দিয়ে ইকুয়েশন পাবি। ঠিক আছে, ব্যাস এবার অঙ্কটায় আয়। The particle moves in a plane curve so that the tangent and normal is equal and angular velocity of the tangent is constant. ঠিক আছে, লাস্ট প্রথমে একটু জাস্ট দু লাইন লিখে নে, এখানে বিশেষ লিখতে হয় না। লেট পি ব্র্যাকেট এক্স কমা ওয়াই with the position of the particle at any instant of time t, at any instant of time t on its path বা on the curve বলেই দিয়েছে, আর লেখার দরকার নেই তাহলে। Let the tangent at p makes an angle psi
with the positive direction of x-axis. ঠিক আছে, with the positive direction of x-axis. তাহলে এইবার আমাদের কি করতে হবে, জাস্ট আমাদের কন্ডিশন অ্যাপ্লাই করে কাজটা করতে হবে। প্রথমে বলে দিই যে ট্যানজেন্ট ইজ কনস্ট্যান্ট, অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট। তাহলে এখানে লাইক সিন্স the angular velocity is constant, angular velocity মানে হচ্ছে dψdt, change of angle with respect to time। তো dψdt equals, ঠিক আছে, dψdt equals to constant, সেটাকে আমি ধরে নিচ্ছি k, সেটাকে ধরে নিলাম k। তাহলে therefore এবার কোয়েশ্চেনে বলে দিয়েছে দেখ যে ট্যানজেনশিয়াল এন্ড নর্মাল অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল, ট্যানজেনশিয়াল এন্ড নর্মাল অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল। আগের থিওরিতে আমরা প্রমাণ করে নিয়েছি যে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন এবং নর্মাল অ্যাক্সিলারেশনের ফর্মুলাটা কি হয়, সেটা হচ্ছে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন হচ্ছে v ইন্টু ডিভিডিএস বা d2s dt2 কিংবা dvdt, আর নর্মাল অ্যাক্সিলারেশন ইজ ডিফাইন্ড বাই v স্কয়ার বাই রো, দ্যাট ইজ v স্কয়ার বাই দি রেডিয়াস অফ কার্ভেচার অফ দি কার্ভ এট দি পয়েন্ট at p। তাহলে এখানে তোরা এই জায়গাটা একটা কাজ করতে পারিস যে সিন্স কোয়েশ্চেন অনুযায়ী কি বলেছে, সিন্স the angular since the tangential and normal acceleration are equal, তাহলে this implies tangential acceleration মানে কি v into dvds আর নর্মাল অ্যাক্সিলারেশন মানে কি v স্কয়ার বাই রো। তাহলে সেখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এসে আছে v দিয়ে একটা কাটছে, তো dvds is equals to just v by rho, dvds equals to v by rho পাওয়া যাচ্ছে। এবং রো এর ফর্মুলাটা কি, রো মানে হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, ঠিক আছে, রেডিয়াস অফ কার্ভেচার। রেডিয়াস অফ কার্ভেচার ফর্মুলাটা কি লিখে দিয়েছিলাম, ds d psi, ds d psi, ডিফারেন্সিয়েশন অফ s উইথ রেসপেক্ট টু psi, ঠিক আছে, that is the angle made by the tangent with the positive direction of x-axis। তো dvds equals to v by rho, তার মানে dvds is equals to v, আর রো মানে কত, রো মানে ds d psi, তাহলে 1 by rho কত হবে, d psi ds। তাহলে এখান থেকে জাস্ট সিম্পল একটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে dv equals to v d psi। তাহলে এবার আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সলভ করতে গেলে ভ্যারিয়েবল সেপারেশন করে নিতে হবে, dv এর সঙ্গে v থাকবে, d psi নিজের মতো থাকলো এখানে। তাহলে বোথ সাইড ইন্টিগ্রেট কর, dv বাই v, তার ইন্টিগ্রেশন কি হবে, log v, ঠিক আছে, log mod v, বা অনার্স স্যার আমাদের অত মড লিখতে হয় না, নর্মালি v লিখলেই হয়, সবাই জানে যে লগের ভিতর পজিটিভই থাকবে, ঠিক আছে। 11-12 পর্যন্ত আমাদের মডিউলাসটা অবশ্যই মেনশন করতে হয় লগের ভিতরে, কিন্তু এমনিতে লাগে না, ঠিক। আর ডি সাইড ইন্টিগ্রেশন হচ্ছে সাই টুগেদার উইথ এ কনস্ট্যান্ট সি, সিটা কি, হোয়ার সি ইজ এ কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, অথবা সি ইজ অ্যান আরবিট্রারি কনস্ট্যান্ট, সি ইজ অ্যান আরবিট্রারি কনস্ট্যান্ট। লগ ভি ইকুয়ালস টু সাই প্লাস সি পাওয়া যাচ্ছে, লগ ভি ইকুয়ালস টু কি পাওয়া যাচ্ছে আমাদের এখানে, সাই প্লাস সি। এটাকে আরো যদি সুন্দর করে সাজানো যায় তো এখানে লগের পরিবর্তে লগ সি নিয়ে নেয়, তাহলে হয়ে যাচ্ছে লগ ভি মাইনাস লগ সি ইকুয়ালস টু সাই। তার মানে লগ এ মাইনাস লগ বি মানে কি, লগ এ বাই বি, তার মানে লগ ভি বাই সি ইকুয়ালস টু সাই, অ্যান্ড দিস গিভস ভি বাই সি। লগ উঠালে এদিকে পেয়ে যাবি এক্সপোনেনশিয়াল সাই, দ্যাট ইজ ই টু দি পাওয়ার সাই, ই টু দি পাওয়ার সাই পাওয়া যাচ্ছে এখান থেকে। অ্যান্ড ভি ইকুয়ালস টু তাহলে কত পেয়ে যাচ্ছিস, ভি ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি সি ইন্টু ই টু দি পাওয়ার সাই, ভি ইকুয়ালস টু সি ইন্টু ই টু দি পাওয়ার
সাই পাওয়া যাচ্ছে, ঠিক আছে। আবার ভি মানে কত, ভি মানে হচ্ছে আবার ডিএসডিটি, একটু ঝামেলা আছে। ভি মানে ডিএসডিটি, তাহলে সি ইন্টু ই টু দি পাওয়ার সাই, ঠিক আছে। আর আমাদের পেয়েছিলাম এখানে কত, এখানে পেয়েছিলাম হচ্ছে ডিসাই ডিটি, ডিসাই ডিটি ইকুয়ালস টু কনস্ট্যান্ট পাওয়া গেছে, ডিসাই ডিটি ইকুয়ালস টু কনস্ট্যান্ট পাওয়া গেছে, ঠিক আছে। তাহলে এটাকে একটু চেন রুল অ্যাপ্লাই করতে হবে, একটু চেন রুল অ্যাপ্লাই করতে হবে। ডিসাই ডিএস ডিটি, সেটাকে ডিএস ডিসাই কর ইন্টু ডিসাই ডিটি কর, ইকুয়ালস টু সি টু দি পাওয়ার সাই। ডিএস ডিসাই মানে কত, ডিএস ডিসাই মানে রো, বা ডিএস ডিসাইটা থাকুক, তোর এখানে ডিসাই ডিটি মানে কত, ডিসাই ডিটি মানে উপরেই করা আছে কে, তাহলে সি ইন্টু ই টু দি পাওয়ার সাই, তাহলে কে ডিএস ইকুয়ালস টু সি টু দি পাওয়ার সাই ডিসাই। তাহলে ব্যাস, এবার এটা ইন্টিগ্রেট করে দিলে অ্যান্সার পেয়ে যাবি। তাহলে বোথ সাইড ইন্টিগ্রেট কর, তাহলে কে ডিএস মানে হচ্ছে এস, আর সি টু দি পাওয়ার সাই এর ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার সাই পাবি, তাই তো। ই টু দি পাওয়ার সাই ডেরিভেটিভ করলেও যা হবে, ইন্টিগ্রেশন করলেও তাই হবে, প্লাস নতুন একটা কনস্ট্যান্ট টুগেদার উইথ এ নিউ কনস্ট্যান্ট, সেটাকে যা খুশি নেই, ধর এ নিলাম, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, এস ইকুয়ালস টু সি বাই কে ই টু দি পাওয়ার সাই প্লাস এ বাই কে, তার মানে এস ইকুয়ালস টু ঠিক করে সাজালে এ ইন্টু ই টু দি পাওয়ার সাই প্লাস বি, এ ইন্টু ই টু দি পাওয়ার সাই প্লাস বি। এরকম টাইপের আমরা একটা ইকুয়েশন পাচ্ছি, যে ইকুয়েশনটা অবশ্যই এস দিয়ে, দ্যাট ইজ দি আর্ক লেন্থ, অ্যান্ড সাই দিয়ে, সাই মানে হচ্ছে অ্যাঙ্গেল অফ দি ট্যানজেন্ট মেড উইথ দি পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস। তো সাই এবং এস দিয়ে যখন কোনো ইকুয়েশনকে প্রকাশ করা হয়, তখন সেটা আমাদের কাছে কার্টেসিয়ানও হয় না, পোলার ফর্মেও হয় না, সেটা হয় হচ্ছে ইন্ট্রিনসিক ইকুয়েশন। সেটা হচ্ছে আমাদের ইন্ট্রিনসিক ইকুয়েশন, এই ইকুয়েশনটাই আমাদের চাইছে, যেটা হচ্ছে একটা কার্ভের ইকুয়েশন। তো অবভিয়াসলি এই ধরনের ইকুয়েশন থেকে আমরা বলতে পারবো না সেটা কোন কার্ভকে রিপ্রেজেন্ট করছে, পোলার ইকুয়েশন হলে কিংবা কার্টেসিয়ান ইকুয়েশন হলে সেক্ষেত্রে বলা পসিবল, সেটা প্যারাবোলা না হাইপারবোলা না ইলিপস না সার্কেল না স্ট্রেট লাইন না পেয়ার অফ স্ট্রেট লাইন, কি সেটা সবকিছু বলা যায় অনেকটাই। কিংবা ইয়ের ক্ষেত্রে, যেটা আমরা পোলার ইকুয়েশনের ক্ষেত্রে করে দিচ্ছি, পোলার ইকুয়েশনের ক্ষেত্রেও দেখ, এটা কার্ডিওয়েডের ইকুয়েশন রয়েছে, এটা আমাদের কাছে রয়েছে হচ্ছে ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরালের ইকুয়েশন, ঠিক আছে। এটা কার্ডিওয়েড রয়েছে, এটা ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল রয়েছে, এরকম অনেক স্পেসিফিক কার্ভের ক্ষেত্রে বলা পসিবল, ঠিক আছে। কিন্তু ইন্ট্রিনসিকের ক্ষেত্রে আমরা সাধারণত এগুলো বলে জাস্ট ইকুয়েশনটা লিখলেই হয়, ঠিক আছে। তাহলে এই ছিল হচ্ছে অঙ্কটা আজকে, তাহলে এতটাই থাক, আবার নেক্সট ক্লাসে করব। আজকে মেনলি এই থিওরিটা কিন্তু না দেখে তোদের প্র্যাকটিস করতে হবে, কারণ ভালো চাপের থিওরি আছে এই জায়গাটা। আর এই থিওরিটা এবারের জন্য বেশি ইম্পর্টেন্ট, কারণ আগেই বললাম যে তো রেডিয়াল ক্রস রেডিয়াল এবং ট্যানজেনশিয়াল নর্মাল, এই দুটো থিওরির মধ্যে যে কোনো একটা অল্টারনেটিভ ইয়ারে কিন্তু পড়ে, ঠিক আছে। আগের বার যেটা এসছে সেটা বাদ দিয়ে এবার আসবে, তো দুটো থিওরি রেডি রাখতে হবে, এবং যেটা আগের বার এসছে সেটা বাদ দিয়ে অন্যটা ভালো করে করতে হবে, ঠিক আছে। তাহলে আজকে এতটাই থাকলো, আবার নেক্সট ক্লাসে তাহলে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করাবো, কারণ থিওরি মোটামুটি যা করানোর করা হয়ে গেল, আর এই ফর্মুলাগুলোই মেনলি লাগবে অঙ্কটা করতে, ঠিক আছে।